আজকে আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ে সুপার সাজেশন নিয়ে উপস্থিত হলাম। দেখো, এইচএসসি পরীক্ষায় অনেক দুর্বল স্টুডেন্ট আছে যে সারা বছর লেখাপড়া করে না, ঘুরে ফিরে বেড়ায় এবং পরীক্ষার আগে মাথায় কাজ করে যে আমার তো পরীক্ষা আছে, পাশ করতে হবে, ফ্যামিলির চাপ, বাইরে থেকে থাকতে দেবে না, বিভিন্ন সমস্যার অজুহাত দেয়। তো তারা পাশ কিভাবে করবে? আইসিটি বিষয়টা যতটুকু আমরা আমাদের ধারণা বাহির থেকে যে এটা অনেক হার্ড সাবজেক্ট, আসলে না, হার্ড সাবজেক্ট না। তবে এটা কিছু রুলস আছে, এই রুলসগুলো নিয়মিত পড়লে ইনশাল্লাহ পাশ করা যায়। দেখো, কিন্তু এখন তো নিয়মিত পড়ারও সময় নাই, পরীক্ষা চলমান। তো কিভাবে আমি দুই দিন পরে পাশ করতে পারি? আমি তাদের জন্য এবং এই দুর্বল স্টুডেন্টদের জন্য অল্প পরে পাশ করার জন্য এবং পাশ করার উপযোগী যেই বিষয়গুলো সেগুলো এবং 100% কমন পড়া এবং এবং 100% যেন পরীক্ষায় কমন পড়তে পারে সেই রকম কিছু টপিকস নিয়ে আজকে সাজেশন তৈরি করা। ফলো করো, ইনশাল্লাহ ভালো করবে, শুধু পাস নয়, অনেক ভালো রেজাল্টও করতে পারবে। দেখো, এখানে আইসিটি প্রথমতেই নিয়ে প্রথমে করতেছি ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটিটা কি? তুমি যেভাবে পড়বা আর কি, বাসায় মেন বই গাইডটা আগে পড়বা না, মেন বইটা ফলো করবা। মেন বইটা ফলো করার পরে, অর্থাৎ তুমি মেন বই বলতে বোঝানো হয়েছে তুমি যেই লেখকের বই কিনছো ওই বইটুকুই। দেখো, প্রথম ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসে, কিন্তু এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, অর্থাৎ প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কেমন, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা তুমি ভালোভাবে পড়ে নেবা। কারণ এখান থেকে মিনিমাম 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরের আসবে 100%। ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তারপরে দ্বিতীয়তে দেখো, অল্প কিছু টপিকস নিয়ে সাজানো হয়েছে সাজেশন, তুমি ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো পাস করবা, মানে পাস তো করবাই, অনেক ভালো রেজাল্টও করতে পারবা। আর যে ভালো স্টুডেন্টরা তারা ফলো করবা, তারা এইটুকু পড়লে তো প্লাসও পাবা। ঠিক আছে? দেখো, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর প্রভাব বর্তমানে কিন্তু ফেসবুকেও ভাইরাল এআই। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুব ইম্পর্ট্যান্ট বর্তমানে লেগা। ঠিক আছে? তারপরে ক্রায়ো সার্জারি কি? দেখো, সবচেয়ে একটা বড় সমস্যা হলো স্টুডেন্টরা বের বাজায় ফেলায় যে এই প্রথম অধ্যায়ে আপাতত এই কোন টপিক্স থেকে এসে লিখতে পারি সবাই, কিন্তু মূল ধারণাটা ধরতেই পারি না। হ্যাঁ, ক্রায়ো সার্জারি এই জিনিসটা কি ভালোভাবে পড়বা এবং বুঝবার চেষ্টা করবা। তারপরে হলো দেখো, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাটাও মোস্ট ইম্পর্টেন্ট। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা। তারপরে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এটা বললেই চলে না। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে এই আইসিটি বই চলমান হওয়ার পর্যন্ত, এই পর্যন্ত পরীক্ষায় আসে নাই এমন কোনো বোর্ড নাই যা প্রত্যেক বোর্ডেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন আসেই মাস্ট। তো এই জন্যে তুমি মানে এই প্রথম অধ্যায়ের মধ্যে সর্বোচ্চ ইম্পর্টেন্ট হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যদি তুমি 10টা স্টারও দাও তার কোনো ভুল হবে না, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তাই জেনেটিক ইঞ্জিনিয়ারটা খুব ভালোভাবে পড়ে নিবা। তারপর বায়োমেট্রিক্স, তার ন্যানো টেকনোলজি। আশা করি এই প্রথমতে থেকে এই কয়েকটা টপিক্স পড়লেই তুমি 100% কমন ফেলাইতে পারবা, শুধু সৃজনশীল নয়, নৈবিত্তিকেও। ঠিক আছে? বহু নির্বাচনীতেও কমন পড়বে আশা করা যায়, মানে আশা না, ইনশাআল্লাহ কমন পড়বেই। তারপর দেখো, দ্বিতীয় অধ্যায়ের পড়াটা মানে পড়লে মনে কম থাকে এবং অধ্যায়টা অনেক বড়। আমার কাছে মনে হয়তো যে দ্বিতীয় অধ্যায়টা কীরকম, তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়ের চাইতেও অনেক হার্ড দ্বিতীয় অধ্যায়, কারণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়টা বুঝলে পাওয়া যায়, বুঝার বিষয়। কিন্তু দ্বিতীয় অধ্যায়টা বুঝার ঠিক আছে, কিন্তু পড়ার টপিক্স অনেক, মনে থাকে কম, বের বাজায় ফেলায়। তাই একটু গুরুত্ব সহকারে অল্প কিছু টপিক্স দেখানো হয়েছে, এগুলো মনোযোগ দিয়ে পড়ো, ইনশাআল্লাহ ভালো করবা। দেখো, কমিউনিকেশন সিস্টেম থেকে তুমি 2টা টপিক্স পড়বা। কমিউনিকেশনের ধারণা অর্থাৎ তারপরে হলো ব্র্যান্ড উইথটা ইম্পর্টেন্ট আছে, নম্বর প্রশ্নে আসে এবং এমসিকিউতেও আসে ব্র্যান্ড উইথ থেকে। তারপরে হলো দেখো, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন মেথডটাও
পড়ে নিবা। তারপর হলো ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড কিন্তু গতবার পরীক্ষার্থীতে আসছে। ডেটা ট্রান্সমিশন মোড বিশেষ করে মাইমেশিন বুটে ডেটা ট্রান্সমিশন মোড বেশি ইম্পর্টেন্ট খ নম্বর প্রশ্নের জন্য। তারপরে দেখো তার মাধ্যম কি কো অ্যাক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল। কো অ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল। এন্ড যে জিনিসটা আমি কইতে চাইতেছি, দেখো একটু মনোযোগ শোনো, তার বিহীন মাধ্যম আর তার মাধ্যম এই দুইটা টপিকস থেকে তোমার ঘ অথবা ঘ নাম্বার প্রশ্নে আসবেই, গ বা ঘ নম্বর প্রশ্ন আসবেই। যেহেতু তোমরা শর্ট সাজেশনে শর্ট সিলেবাসে এক্সাম দিতেছো, তো শর্ট সিলেবাসে যেহেতু এক্সাম দেওয়া হইতেছে, তো এই জন্যে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আওয়ার সম্ভাবনা 99%। আর দ্বিতীয় অধ্যায় থেকে যদি তোমার দুইটা সৃজনশীল আসে, একটা সৃজনশীল তার মাধ্যমে এবং তারহীন মাধ্যম থেকে 100% আসবেই। তারহীন এবং যদি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে, একটা সৃজনশীল বলতে শুধু ক খ না, ঘটাই তো মেন। এই ঘ নম্বর প্রশ্নের তারহীন এবং তার মাধ্যম এই দুইটা নিয়ম থেকে তোমার একটা সৃজনশীল 100% আসবে। আর ওইটার মধ্যে কে এই টুইস্টেড পেয়ার কেবল এবং কো অ্যাক্সিয়াল কেবল খুব ইম্পর্টেন্ট পড়া। ঠিক আছে, দেখো আমরা পরে দেখো আরেকটা আছে কি ফাইবার অপটিক্যাল কেবল। দেখো আরেকটা হলো কি ফাইবার অপটিক্যাল কেবল অর্থাৎ তার মাধ্যম থেকে তোমার কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল কেবল খুব ইম্পর্টেন্ট। এবং তারবিহীন মাধ্যম মধ্যে দেখো রেডিও ওয়েভ এবং ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। আর বিশেষ করে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স থেকে তুমি এই তিনটা টপিক্স থেকে একটা এমসিকিউ হইলেও পাবাই 100%। একটা এমসিকিউ হইলে আসবেই। মানে তুমি যদি এই তিনটার পাশে যদি তুমি এক নাম্বার লেখে রাখো তবু ভুল হবে না, কারণ এখান থেকে এক নাম্বার হলেও আসবেই, বেশি আসতেই পারে। আর তারপরে দ্বিতীয় যে জিনিসটা হলো বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন বর্তমানে তো খুবই জনপ্রিয় প্রশ্ন হয়ে উঠছে। মানে এই যে 8টা ভোট আছে বাংলাদেশে, 8টা ভোট থেকে মিনিমাম 3 থেকে 4টা ভোটে বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন থেকে তোমার প্রশ্নে আসবেই, প্রশ্ন আসবেই। তারপর দ্বিতীয়ত হলো নেটওয়ার্ক ডিভাইস হলো মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, এগুলো থেকেও তোমার প্রশ্ন পাওয়া। ঠিক আছে, এটি থেকে তোমার এই জিনিসগুলো আসলে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক ডিভাইস, বিভিন্ন ডিভাইসগুলো মডেম, হাব, রাউটার, সুইচ, গেট, এনআইসি, এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এটি তোমার মেন বই পড়তে হবে। তুমি যদি গাইড বা ফলো করো অথবা টেস্ট পেপার, তাহলে তুমি বুঝবা না। তুমি যদি বই একবার পড়ার পরে তারপরে যদি তুমি হালকাও টাচ করো, তাহলে দেখবো খুব ভালোভাবে বুঝতে পারতেছো এবং পরীক্ষায় খুব কনফিডেন্সের সাথে এক্সাম দিয়ে আসতে পারবা। দ্বিতীয়ত হলো নেটওয়ার্কিং টপোলজি, যা না বললেই চলে না। নেটওয়ার্কিং টপোলজি এমন একটা পার্ট যেখান থেকে তোমার প্রশ্ন আসতে বাধ্য, প্রশ্ন আসেই। 8টা বোর্ড থেকে নেটওয়ার্কিং টপোলজি, 8টা বোর্ড থেকে মিনিমাম 6টা বোর্ডে প্রশ্ন আসবে নেটওয়ার্কিং টপোলজি। আর তোমরা এতটা অবাকা না যে তোমাদের বোর্ডেই কমন পড়বে না, অন্য বোর্ডে কমন পড়বে। আল্লাহর কাছে ভরসা রাখো এবং নিজের মতো করে তুমি পড়তে থাকো, ইনশাআল্লাহ কমন পাবে। এবং ক্লাউড কম্পিউটিং খ নম্বর প্রশ্নের জন্য খুবই জনপ্রিয় একটা পার্ট। ক্লাউড কম্পিউটিং কি খ নম্বর প্রশ্নের জন্য খুবই একটি জনপ্রিয় পার্ট। তুমি এই যে অল্প করে পড়ানোর দেখানো হলো, তুমি যদি এই যারা দুর্বল স্টুডেন্ট তারা যদি একবার করেও যদি পড়ে যাইতে পারো, তো ইনশাআল্লাহ আশা করা যায় তুমি পাশে নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। তুমি তখন চিন্তা করবা যে যদি আমি আরেকটু ভালো করে পড়তাম, একটু আগে থেকে পড়া শুরু করতাম, তাহলে তো অনেক ভালো রেজাল্ট করতাম। ঠিক আছে, আর যারা ভালো স্টুডেন্ট মানে তোমার পাশের চিন্তা নাই, তারা যদি এইটা ফলো করো তাহলে তোমার প্লাস পাবা। কারণ এটি থেকে তোমার প্রশ্ন এই টপিক্সের বাইরে কখনো প্রশ্ন আসে না। আমার কথা যদি না বিশ্বাস হয়, তুমি এই টপিক্সগুলোর সাথে বুট প্রশ্নগুলো মিলাই দেখো, পূর্বের প্রশ্নগুলোর সাথে মিলাই দেখো, তুমি 100% মিল পাইবা। ঠিক আছে, দেখো পরে আমি তৃতীয় অধ্যায়ে যাই। তৃতীয় অধ্যায় বিভিন্ন কোডগুলো কি ওই তোমার আজকি কোড, তারপর হলো বিসিডি কোড, বিওডি কোড, এই যে বিভিন্ন কোডগুলা এগুলো। ঠিক আছে, এই কোডগুলো একটু পড়বা,
এবং এই কোডগুলো থেকে তোমার প্রশ্ন আসে, এমসিকিউ আসে, মাঝে মাঝে ক নম্বর আসতে পারে ওই যে কোডগুলো পূর্ণরূপ, আজকে কোডের পূর্ণরূপ, বিওডি কোডের পূর্ণরূপ, ঠিক আছে এগুলো। এবং বিভিন্ন সংখ্যার রূপান্তর বলতে কি বোঝানো হয়েছে, যেমন ধরো এই যে বাইনারি, যেমন একটা সংখ্যা এই ডেসিমেল থেকে তোমার রূপান্তর করতে হবে বাইনারিতে, অথবা তোমার বাইনারি আছে, বাইনারি থেকে তোমার রূপান্তর করতে হবে অক্টালে, অথবা অক্টাল আছে, অক্টাল থেকে তোমার রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। এই যে এই কোয়ালিটি, এই রূপান্তরগুলো প্রশ্ন আসে। হ্যাঁ, আমি যেভাবে বললাম এভাবে তো পরীক্ষাতে কখনো আসবেই না। তাহলে কীভাবে প্রশ্ন আসে? এমন প্রশ্ন আসে যে এই অমুক কলেজে আইসিটির শিক্ষক তাদের রেজাল্ট জিজ্ঞেস করলে যে এই ধরো রনি উত্তর দিল যে হেক্সাডেসিমেল রূপান্তরে তার রুল হইল F1। তো পরে ঘ নম্বর প্রশ্ন আসলো যে রনির উত্তরটা তুমি অক্টালে রূপান্তর করো। অর্থাৎ এই কোয়ালিটির প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। আর সব সময় আসে, প্রত্যেক বোর্ডেই আসে এই কোয়ালিটির প্রশ্নগুলো। তাহলে অর্থাৎ ব্যক্তি দিয়া তার, কিন্তু তার মূল টপিকস হলো তোমার রূপান্তর। আশা করি ওই উদ্দীপক বুঝতে অসুবিধা হবে না। তুমি রূপান্তরগুলো দেখবা, হ্যাঁ রূপান্তরগুলো দেখো সহজ, তুমি যখন রিভিশন দাও তখন খুবই সহজ লাগে, কিন্তু সহজ লাগলে কী হবো, পরবর্তীতে যখন সবগুলো একত্রে ভেড়াবাজ ফেলাও তখন তুমি আর বুঝতে পারো না যে কোনটা আছে, কোনটা করবো, কোন নিয়মে জানি দেখছিলাম মনে নাই, এই সে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্যে এগুলো একটু ভালোভাবে দেখবা। দেখো, একটা বাংলা কথায় আছে, তেলের মাথায় তেল দেয় সবাই, নাকি কেন তেলের মাথায় তেল দেয় সবাই, এটা একটু সহজ ভাষায় বুঝো। হ্যাঁ, কথাটা হয়তো একটু অন্যরকম মনে হইলেও আসলে কথাটা তো সত্য। শুধু তুই ওই ব্যক্তি যে কইছে ওই না, তুমিও তেলের মাথায় তেল দাও। কারণ কিভাবে দেখো, তেলের মাথায় যদি তেল দিই তাহলে তেলের পরিমাণ কম লাগে, আর যার মাথায় তেল নাই তার মাথায় তেল দিতে গেলে তেলের পরিমাণও বেশি লাগে। তাহলে আমি কোনটায় যাব? যার যেটা কম লাগে সেদিকেই যাব। এই জন্যে কই তেলের মাথায় তেল দাও। দেখো, অর্থাৎ আমি পড়ায় আসি, তেলের মাথায় তেল দাও বলতে বোঝানো হয়েছে তুমি একটা পড়া পূর্বে থেকে তোমার রিভিশন দেওয়া আছে মোটামুটি, তুমি সেই পড়াটা যদি আবার রিভিশন দাও তখন তার সম্পর্কে আর কোনো সমস্যা থাকে না। সেই বিষয়টা তোমার খুব পরিপূর্ণভাবে আয়ত্তে এসে পড়ে, টাইম কম লাগে। অর্থাৎ যেইটা তুমি পাও ওই পড়াগুলোই বারবার পড়ো বর্তমানে। দেখো, তারপরে যেটা 4 নাম্বার, অর্থাৎ এটা কি পরিপূরক, দুইয়ের পরিপূরক, অর্থাৎ এটার ভিতরে 4 নাম্বার তুমি লিখে রাখো দুইয়ের পরিপূরক। আর পরিপূরক বলতে আমরা দুইটা বুঝি, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। দেখো, তোমার দুইয়ের পরিপূরক তো পরীক্ষায় আসবেই 100%, কিন্তু দুইয়ের পরিপূরকের মধ্যে একটা টপিকস আছে যে দুইটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ দুইটি সংখ্যা তো অবশ্যই আসে, দুইটি সংখ্যার পার্থক্য যদি 127-এর চাইতে বড় হয় তাহলে 16 রেজিস্টারে, অর্থাৎ 16 বিটে দুইয়ের পরিপূরক করতে হয়। এবং 127-এর চাইতে যদি ছোটো হয় তাহলে 8 বিট বা 8 রেজিস্টারে করতে হয়। এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়া দেখে নিয়ে যাবা, ঠিক আছে। এগুলো ভুল করা যাবে না, এগুলো যদি ভুল করো তাহলে নির্ঘাত ফেল। কারণ হলো যেই ব্যক্তি এই 100% আসবে সেইটার প্রতিও যদি তার গুরুত্ব না থাকে তাহলে সে পাস করার সাথে ফেল করাটাই উত্তম তার কাছে, ঠিক আছে। তারপরে দেখো, এটি হলো তোমার সংখ্যা পদ্ধতি। তুমি এই বিভিন্ন রূপান্তর, দুইয়ের পরিপূরক, এই যে দুইটা যদি পড়ো তাহলে তুমি 10 নম্বর কনফার্ম, ঠিক আছে। এবং নর গেট এবং নান গেট, নর গেট নান গেট, নর গেট নান গেট, গেট দ্বারা কি রূপান্তর, অর্থাৎ এই একটা উদ্দীপক দেওয়া থাকে, গেটের উদ্দীপক দেওয়া থাকবে। যেমন ধরো এই যে গেটের প্রশ্নগুলো এরকম থাকে স্বাভাবিকভাবে, একটু দেখে নিবা। হ্যাঁ, যেমন ধরো এরকম আছে, আমি সাপোজ একটা আর্ট করে দেখাইতেছি। হ্যাঁ, আমি এমনি তো চিত্র কম পারি আর্ট করতে। তাহলে দেখো, দেখো এই যে একটা গেট, ঠিক আছে, এটা দিল এক্স, বললো এটা ধরো এ, এটা হলো বি। হ্যাঁ, বললো এই এমন একটা প্রশ্ন আসলো গ নম্বরে যে এক্সের মানকে সরলীকরণ করার পরে তাহাকে নর গেটে রূপান্তর করো, অথবা নান গেটে বাস্তবায়ন করো, বা নান গেটে বাস্তবায়ন করো ইত্যাদি, অথবা মৌলিক গেটে বাস্তবায়ন করো। অর্থাৎ তোমার এই যে নর নান এবং মৌলিক গেটের বাস্তবায়নগুলো তোমার আসে এইভাবে। অর্থাৎ তোমার ম্যাক্সিমাম প্রশ্নের ভিতরে এই যে এরকম গেট দেওয়া থাকে তার বাই করতে কয় যে এনে এক্স দেওয়া থাকে, ওয়াই দেওয়া থাকে, জেড দেওয়া থাকে, এম দেওয়া থাকে ইত্যাদি ইত্যাদি থাক, যেটা মধ্যে এটা সেটা আমার প্রয়োজন নয় জানার। দেখো, এরকম যদি থাকে তো এইটারে তোমার কি করতে হয়, তোমার
এই আগে এক্সের মান বাই করে সরলীকরণ করতে হয়, সরলীকরণ করার পরে তারে রূপান্তর করতে হয়, তারে কি করতে হয়, রূপান্তর করতে হয়। কোন গেটে রূপান্তর করতে হয়, নর গেটে বা নান গেটে রূপান্তর, অথবা মৌলিক গেটে। মৌলিক গেটে খুব কম আসে না বললেই চলে, কিন্তু নর গেট এবং ন্যান গেটে আসেই ম্যাক্সিমাম। এবং সরলীকরণ, ও হ্যাঁ, এনে আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, সরলীকরণ। সরলীকরণ তো আসেই, এটা জানে না এমন কোনো লোক নাই বললেই চলে, এমন কোনো স্টুডেন্ট নাই বললেই চলে যে তার সরলীকরণ প্রশ্ন আসবে কি আসবে না। মানে সরলীকরণ প্রশ্ন তো আসবেই 100%। কোথায় আসবে, সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না যে সরলীকরণ করো। কীভাবে থাকে, এই যে যেমন ধরো এরকম চিত্র দেওয়া আছে, এক্সকে সরলীকরণ করো, এক্সকে সরলীকরণ করে তার মানকে নর গেট বা নান গেটে রূপান্তর করো। তাহলে আমি সরলীকরণ করলাম কি না, যেহেতু সরলীকরণ করলাম। এবং দ্য এনকোডার বা ডিকোডার, এনকোডার বা ডিকোডার, এনকোডারের কাজ কি, অর্থাৎ মানুষের ভাষাটাকে যান্ত্রিক ভাষায়, অর্থাৎ এই যে যন্ত্রের ভাষায় রূপান্তর করার পদ্ধতিকেই এনকোডার বলে। এই এনকোডারের কারণেই আমি আজকে ইউটিউবে সার্চ দিতে পারতেছি, আমি আজকে যে ফেসবুক চালাইতে পারতেছি, আমি গুগলে আমার প্রয়োজনীয় জিনিসটা সার্চ দিয়ে আমি পড়ে নিতে পারতেছি। এটা এনকোডারের কারণে, কারণ আমি যেটা চাইতেছি সেটা কম্পিউটারের ভাষায় রূপান্তর করতেছে এনকোডার, এবং কম্পিউটারের ভাষাটারে এই আমার ভাষায় রূপান্তর করতেছে ডিকোডার। অর্থাৎ কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করার কাজ হলো ডিকোডারের, এবং এনকোডারের কাজ হলো এই মানুষের ভাষাটারে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, এনকোডার এবং ডিকোডার। তৃতীয় হলো দ্য অ্যাডার। অ্যাডার কয় ধরনের, দুই ধরনের। অ্যাডার হলো দুই ধরনের, এক হলো হাফ অ্যাডার আর একটা হলো কি ফুল অ্যাডার। একটা হলো কি হাফ অ্যাডার আর একটা হলো কি ফুল অ্যাডার। এন্ড দেখো, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার থেকে প্রশ্ন আসেই 100%। গতবার মানে 2024 সালে পরীক্ষার্থীর ক্ষেত্রে হাফ অ্যাডার ফুল অ্যাডার থেকে প্রশ্ন আসে নাই, এনকোডার ডিকোডার থেকে আসছে। মাইমিসিং বোর্ড 2024 এনকোডার ডিকোডার থেকে প্রশ্ন আসছে। অনেক স্টুডেন্ট ধরতেই পারে না, কারণ এনকোডার ডিকোডার প্রশ্ন আসে না, হেলা করে, কারণ এটা সহজ টপিক্সভাবে পড়ে না, ঠিক আছে। কিন্তু এটা ভুল। এনকোডার ডিকোডার থেকে প্রত্যেক বুডে, মানে প্রত্যেক বুড না, বাংলাদেশের যতগুলো বুড আছে এক বুডে এনকোডার থেকে প্রশ্ন আসেই প্রত্যেক বছর। তাহলে দেখো, আর যেটা বলতেছি অ্যাডার হলো, অ্যাডার অর্থ কি যোগ, অর্থাৎ হাফ অ্যাডার অর্থ অর্ধযুগ, ফুল অ্যাডার হলো পূর্ণ যুগ, অর্থাৎ অর্ধবর্তনীর যুগ, পূর্ণবর্তনীর যুগ। এই যে যুগটা হাফ অ্যাডার ফুল অ্যাডার ভুলক্রমে 24 সালে পরীক্ষার্থীদের বুট প্রশ্নে আসে নাই। এবার 100% হাফ অ্যাডার থেকে প্রশ্ন আসবেই, 100%। তো আমি এই টপিক্সটা যদি আমার 5 ঘন্টাও লাগে তবুও আমি শেষ করব, কারণ এখান থেকে আমার প্রশ্ন আসবেই। মিনিমাম তোমার 4 নাম্বার আর ম্যাক্সিমাম 7 নাম্বার, মিনিমাম 4 নাম্বার। তাহলে 4 থেকে 7 নাম্বারের মাঝখানে নির্ভর করতেছে ছোট্ট একটা টপিক্স হাফ অ্যাডার। দেখো, অ্যাডারের মধ্যে যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে একটু সবাই নোট করো। এটার মধ্যে প্রশ্ন হলো হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করো, হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারকে কী করো, বাস্তবায়ন করো। এই প্রশ্নটা আসে ম্যাক্সিমাম, অথবা ডায়াগ্রাম দেওয়া থাকে। কী দেওয়া থাকে, ডায়াগ্রাম। দেখো, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার, ডায়াগ্রাম চিনতে মনে অসুবিধা নাই আশা করি। তাহলে দেখো, এই দেখো, 2টা ইনপুট 2টা আউটপুট, এটা কি হাফ অ্যাডার। তাহলে 3টা ইনপুট 2টা আউটপুট, এটা কি ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার ফুল অ্যাডার, এটা দেওয়া হয় ক চিত্র, এটা দেওয়া হয় খ চিত্র। অর্থাৎ প্রশ্ন এরকম আসতেই পারে যে ক এর মাধ্যমে খকে বাস্তবায়ন করো। অর্থাৎ একটা জিনিস শুনো, হাফ অ্যাডার ফুল অ্যাডারের মধ্যে বাস্তবায়ন, না তুমি ফুল অ্যাডার হাফ অ্যাডার না হাফ অ্যাডারের ফুল অ্যাডার বাস্তবায়ন, তোমার এটা জানার প্রয়োজন নাই। কারণ কেন জানার প্রয়োজন নাই, তুমি একটা যেটা একটাই বারবার লিখবা। একটু বুঝাই, দেখো, কখনো ফুল অ্যাডার দ্বারা হাফ অ্যাডারকে বাস্তবায়ন করা যায় না, এটা অসম্ভব ঘটনা, তাই এটা কখনো প্রশ্ন আসতেই পারে না, ঠিক আছে। তাই এই অ্যাডার সম্পর্কিত কোনো যদি বাস্তবায়ন হয়, তুমি 100% বুঝে নিবা, প্রশ্ন যত পেশায় থাকুক না কেন, যে তুমি বুঝে নিবা ফুল অ্যাডারের মাধ্যমে হাফ অ্যাডারেই বাস্তবায়ন করতে বলছে, অন্য কোনো কিছু না। ওকে, তাহলে পরে দেখো, রেজিস্টার ও কাউন্টার।
রেজিস্টার এবং কাউন্টার ইদানিং খুবই জনপ্রিয় প্রশ্ন হয়ে উঠছে। রেজিস্টার এবং কাউন্টারের সাথে রেজিস্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং মিনিমাম এই কাউন্টার রেজিস্টার থেকে একটা ক নম্বর প্রশ্ন হইলেও আসবেই। তাহলে দুইটা সংজ্ঞা শিখলে যদি আমি একটা কমন পাই, তাহলে এর সাথে সুযোগ আর কিছু নাই, ঠিক আছে? তাই এই প্রশ্ন, এই যে আমি যে বললাম, যদি বিশ্বাস করো, তা বিশ্বাস করে পড়ো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাশ করবে না, 100% কমন পড়বে আশা করা যায়, ঠিক আছে? দেখো, এর পূর্বেও যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল তা কমন পাইছে। ইদানিং তোমরাও দেখো এবং কমন পাওয়া আশা করি। দেখো, পরবর্তীতে চতুর্থ অধ্যায় খুবই সহজ একটা অধ্যায়, বোঝার বিষয়, বুঝলে সব সহজে আনসার করতে পারবা, ঠিক আছে? চতুর্থ অধ্যায়ের মধ্যে ওয়েব ডিজাইনের ধারণা, সর্বপ্রথম তুমি কী পড়ে নিবা? ওয়েব ডিজাইনের ধারণা। তারপর ওয়েবসাইটের কাঠামো। দেখো, এই যে এই ওয়েবসাইটের কাঠামোর মধ্যে দুর্বল, অবশ্য ভালোরা তো ভুল করে না, দুর্বলের মধ্যে একটা ভুল হয়ে যায় কি জানো? তোমার ভাবে যে সবাই, ওহো এটা তো দ্বিতীয় অধ্যায় থেকে মিলাইয়া দিছে প্রশ্ন, দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় মিলাই দিছে। কারণ হলো তোমার ওয়েবসাইটের কাঠামো আর টপোলজি, চিত্র প্রায় একই, প্রায় 99% চিত্র মিলে যায় ওয়েবসাইটের কাঠামোর, ঠিক আছে? এই ওয়েবসাইটের কাঠামো আর টপোলজি দুইটার মধ্যে কখনো বের বাজাবা না, কারণ প্রশ্ন তোমার ওয়েবসাইটের কাঠামো থেকে প্রশ্ন আসে। ওয়েবসাইটের কাঠামোটা খুব ইম্পর্টেন্ট, ওয়েবসাইটের কাঠামোটা দেখবা, এবং টপোলজির মধ্যে বের বাজাবে না, কারণ যখন দেখবা সহজ একটা জিনিস তুমি পারো কিন্তু ভুল করে আসছো, তখন যেই অবস্থাটা খারাপ লাগে ওইরকম খারাপ আর কখনো লাগে না। তাই ওয়েবসাইটের কাঠামোটা একটু মনোযোগ দিয়ে দেখবা। এবং এইচটিএমএল এর সুযোগ সুবিধাটা কী এবং সুবিধা কী, অসুবিধা কী, এইচটিএমএল সুবিধা কী, এইচটিএমএল এর কাজ করলে কী সুবিধা পায়, এইচটিএমএল এর কাজ করলে কী কী অসুবিধা হয়, এই সুবিধাগুলো ভালো করে পড়বা। এবং এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ এবং ট্যাগগুলো ব্যবহার, সবচেয়ে একটা ইদানিং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি, এইচটিএমএল ট্যাগের ব্যবহারের নম্বর প্রশ্ন আসে যে প্রদত্ত ট্যাগগুলোর ব্যবহার লিখো। পদ্ধতি ট্যাগগুলো পরিচিত, মানে একটা তোমার কোডিং করতে দেওয়া হয়েছে এবং কোডিংয়ের মধ্যে লেখা থাকে কী কী ট্যাগ ব্যবহৃত হয়েছে, তাদের পরিচিতি দাও, তাদেরকে চিহ্নিত করো ইত্যাদি, এরকম প্রশ্ন। অর্থাৎ কি, ওই ট্যাগগুলো কী কী কাজে ব্যবহার হয়, ট্যাগগুলোর পরিচিত চাইছে, অর্থাৎ ট্যাগগুলোর ব্যবহার চাইছে। তাহলে এইচটিএমএল ট্যাগগুলো ভালো করে পড়ে নিবা। দেখো, বইয়ের ভিতরে এক এক লেখকের এক এক বই এক একভাবে গুছানো থাকে, কিন্তু এইচটিএমএল ট্যাগগুলো আপাতত নেট থেকে পড়ে নিবা। গুগলে HTML5 ট্যাগ লিখে সার্চ দিবা, অসংখ্য ট্যাগ আসবে, সেখান থেকে তুমি বাইসা পড়ে নিবা, বইয়ের সাথে যেগুলো মিল পাবা। এই যে গুগলে যায় HTML5 ট্যাগ ইন বাংলা লিখে সার্চ মারবা, দেখবা বাংলাতে তার ব্যাখ্যা সহ আইসা পড়ছে, ঠিক আছে? তাই HTML ট্যাগগুলো আগে পড়ো, তারপরে তুমি যে ট্যাগে কাজ করতে যাও, তারপরে তুমি HTML কাজ করতে যাও। তুমি ট্যাগ যদি না পড়ো HTML কাজ করতে গেলেও লাভ নাই, আনসার করতে পারবা না, এটা 100%। আর তুমি HTML ট্যাগগুলো খুব ভালোভাবে পড়ো, তাহলে তুমি আনসার করতে পারবা খুব সহজভাবেই। তুমি দেখো, নতুন একটা টপিকস আসা বলো, তুমি কিছু হলেও লিখতে পারবা, আর ইনশাআল্লাহ নাম্বারও পাবা। তারপর দেখো টেবিল ট্যাগ, প্রশ্ন যদি HTML থেকে কোনো প্রশ্ন আসে, সেটা টেবিল সংযুক্ত প্রশ্ন আসবে 2025 সালে 100%, মাইমেশিন বোর্ডে আসবেই। তার দ্বিতীয় হলো কি, লিস্ট তৈরি করা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই টপিক্সটা ভালো করে পড়বা। তারপর দেখো, টেবিলের মাঝখানে, এই যে যেমন একটা টেবিল, এই টেবিলের মাঝখানে তোমার এখানে দেওয়া আছে যে লিস্ট আকৃতি দেওয়া আছে, হ্যাঁ, তাই লিস্ট আকৃতি দেওয়া আছে। তারপরে এখানে একটা পিকচার, এখানে একটা কী দেওয়া আছে, একটা কিছু পিকচার দেওয়া আছে। তারপরে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা কি, ধরো যে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তাহলে এই টেবিলটা পরিপূর্ণ প্রকাশ করো, অর্থাৎ টেবিলের মাঝখানে লিস্ট, টেবিলের মাঝখানে ছবি, টেবিলের মাঝখানে লিঙ্ক, এই কোয়ালিটির প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। তাই এই কোয়ালিটির প্রবলেমগুলো সলভ করবা খুব গুরুত্ব দিয়া। এবং দেখো, তুমি প্র্যাকটিস যদি করো, তাহলে পরীক্ষার হলেও তুমি খুব দ্রুত আনসার করতে পারবা। পিকচার অ্যাড, ঠিক আছে? তাই পিকচার অ্যাড, লিস্ট, লিঙ্ক ইত্যাদি ভালো করে পড়বা। বিশ্বাস করো, তুমি সাজেশনটা ফলো করো, তোমার পরীক্ষা যদি 100% কমন না পড়ছে, তারপরে বলবা, তারপরে পরীক্ষা আসার পরে তুমি কমেন্টে জানাই দেবা যে পরীক্ষা কমন পড়ে নাই, ঠিক আছে? আশা করি কমন পড়বে এবং খুব ভালোভাবে
পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার হলের ভিতরে তোমার দেখবা এই টপিকসগুলো যদি পড়ো নিজের কাছে অটোমেটিক্যালি একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আশা করা